ওয়েলকাম টু অল অফ ইউ। আগের দিনের ক্লাসে আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে প্রোডাকশন থিওরি সেটা একটা অন্য অ্যাপ্রোচে পড়াবার চেষ্টা করেছি। আশা করি তোমরা সেই লেকচারটা ভালো করে শুনেছো। একজন ছাত্র আমাকে একটা প্রশ্ন করেছে যে ওই লেকচারটা দুটো পার্ট ছিল। ফার্স্ট পার্টে আমরা যেটা বলেছিলাম যে যখন আমরা তিনটে ফেজে তিনটে অল্টারনেটিং কারেন্ট দিই তখন সেখানে তিনটে স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ তৈরি হয়। এই পোর্শনটা ছিল ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে আমরা বলেছিলাম যে এই যে তিনটে পালসেটিং ওয়েভ তাদের রেজাল্টেন্টটা কিভাবে মুভ করে। তো ওই ছেলেটি যে প্রশ্নটা আমাকে করেছে যে ফার্স্ট পার্টটা আমি ঠিকই বুঝতে পেরেছি, সেকেন্ড পার্টে কোনো কোনো জায়গায় বোঝার ক্ষেত্রে একটু অস্পষ্টতা আসছে। তো আমি আজকে ওই জায়গাটা থেকে শুরু করতে চাইছি যেটা আমরা আগের দিন পড়েছি, লাস্ট পার্টটা। ধরা যাক আমরা তিনটে ফেজ, আর ফেজ, ওয়াই ফেজ এবং বি ফেজ, তাকে আমরা তিনটে ওয়াইন্ডিং দিয়ে আঁকলাম। ধরা যাক এটা R1, R2, Y1, Y2 এবং B1, B2। এবং এরা পরস্পর থেকে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে ডিসপ্লেসড, অর্থাৎ আর ফেজ থেকে ওয়াই ফেজটা 120 ডিগ্রি ল্যাগিং, সেখান থেকে বিটা 120 ডিগ্রি ল্যাগিং। এই বিষয়গুলো তোমরা জানো, আমি আগের দিন এগুলো ডিসকাস করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে তিনটে ফেজ একে অপরের সঙ্গে 120 ডিগ্রি স্পেস অ্যাঙ্গেলে ডিসপ্লেসড আছে। এখন এই তিনটে ওয়াইন্ডিং এ আমরা যখন বাইরে থেকে কারেন্ট সাপ্লাই করব, অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ সাপ্লাইয়ের সঙ্গে এগুলোকে কানেক্ট করব। ধরা যাক এখানে আর ফেজ, এখানে ওয়াই ফেজ এবং বি ফেজ সাপ্লাই কানেক্ট করব। তার মানে তিনটে ফেজেই তিনটে কারেন্ট ফ্লো। এবং তোমরা জানো যে এই তিনটে কারেন্ট এরা নিজেদের মধ্যে আবার 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে, মানে টাইম অ্যাঙ্গেলে ডিসপ্লেসড, অর্থাৎ কারেন্ট গুলো টাইম অ্যাঙ্গেলে ডিসপ্লেসড আর ওয়াইন্ডিং গুলো স্পেস অ্যাঙ্গেলে ডিসপ্লেসড। তাহলে আর ফেজে যে টাইম ভ্যারিং কারেন্ট আই আর ফ্লো করবে, এখানে আই ওয়াই এবং আই বি ফ্লো করবে, এই তিনটের ইকুয়েশন কি হবে? যেহেতু তারা টাইম অ্যাঙ্গেলে ডিসপ্লেসড, আই আর এর ইকুয়েশন হবে I max cos omega t, I y হবে I max cos omega t minus 120 ডিগ্রি এবং I d হবে I max cos omega t plus 120 ডিগ্রি। এখন এটা সাইন ওমেগা টি না লিখে আমি কেন কস ওমেগা টি লিখলাম, এই এক্সপ্লেনেশনটা আমি আগের দিন দিয়েছি তোমাদের। কারণ এটা আসলে কসই লেখো সাইনই লেখো, ব্যাপারটা একই ওয়েভ, তুমি কোনখান থেকে স্টার্ট করছো তার উপর বিষয়টা ডিপেন্ড করে। অর্থাৎ ধরো একটা সাইন ওয়েভ, সেটাকে তুমি এখান থেকে আঁকতে পারো। এখানে এটা হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু 0, যদি এইখানে ধরো তাহলে তোমার সাইন ওয়েভটা এরকম হবে। অর্থাৎ ধরো এটা কারেন্ট, এখানে ওমেগা টি, তার মানে সাইন ওমেগা টি, এটার ইকুয়েশন আমি কি লিখতে পারি? তাহলে এটার ইকুয়েশন লিখতে পারি আই ম্যাক্স সাইন ওমেগা টি। এখন জাস্ট ওয়াই এক্সিসটাকে শিফট করে তুমি যদি এইখানে নিয়ে আসো, দিয়ে তুমি বলো যে এইটা হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু 0 পয়েন্ট, তাহলে তখন এই যে কার্ভটা পাবে তুমি, এই এখান থেকে ডান দিকের যে পোর্শনটা, সেই ইকুয়েশন যেটা হবে সেটা কিন্তু cos ওমেগা টি হয়ে যাবে। কেননা দেখো ওমেগা টি ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম কি হবে? cosই হবে। cos ওমেগা টি তে যদি যে ওমেগা টিটা 0 বসাও তাহলে cos 0 মানে ম্যাক্সিমাম। তার মানে আমরা ওয়েভটাকে যদি এখান থেকে স্টার্ট করি তাহলে সেটার ইকুয়েশন হবে cos ওমেগা টি, আর ইকুয়েশন আমরা যদি ওয়েভটাকে এইখান থেকে স্টার্ট করি তাহলে তার ইকুয়েশন হবে sin ওমেগা টি। এই হচ্ছে তফাৎ। তার মানে সেম ওয়েভ, তুমি কোনখান থেকে স্টার্ট করছো তার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে আরো স্পষ্ট করে লিখে দিই যে যদি আমরা এইখান থেকে স্টার্ট করি তাহলে এটার ইকুয়েশন হচ্ছে এইটা, আর যদি আমরা এখান থেকে স্টার্ট করি এইখান থেকে তাহলে তার ইকুয়েশন হচ্ছে I max cos ওমেগা টি।
আসলে ওয়েভ দুটো কিন্তু সেম, তার মানে তুমি যেটা নেবে সেটাই সুবিধা। এখন আমাদের ডেরিভেশন করতে সুবিধা হচ্ছে যে কসটাকে ধরলে, কারণ কসের তো প্লাস মাইনাস বলে কিছু হয় না, যা নেবে তুমি তাই হবে, দুটোই সেম আর কি। এই কারণে কস দিয়ে ডিরাইভ করতে আমাদের সুবিধা, এই কারণে আমরা কসটাকে চুজ করি। এখন প্রশ্ন হলো যেটা, ধরো যে কোনো একটা ফেজ আমি বলছি আই আর, এই কারেন্টটা যখন আর ফেজের মধ্যে দিয়ে যাবে তখন সেখানে একটা ফ্লাক্স তৈরি হবে, এবং সেই ফ্লাক্সের ডিস্ট্রিবিউশন কেমন হবে সেটা তোমরা জানো। আমি প্রথমে ধরে নিলাম যে ধরো এটা তার ম্যাগনেটিক এক্সিস, আর ফেজের ম্যাগনেটিক এক্সিস হচ্ছে, অর্থাৎ আর ফেজ এরকম ভাবে আছে, তার ম্যাগনেটিক এক্সিস হলো এটা, এদিকে ওয়াই ফেজ আছে, এদিকে বি ফেজ আছে। এখন আর ফেজের যেটা স্ট্যান্ডিং পালসেটিং ওয়েভ, ধরো আমি এখান থেকে ধরে নিলাম যে এখানে থিটাটা এই দিকে কাউন্ট করছি, মানে থিটার পজিটিভ ডিরেকশন এটা আর থিটার নেগেটিভ ডিরেকশন এটা, মানে থিটাটা এখান থেকে কাউন্টিং শুরু হচ্ছে, তার মানে আর ফেজের যেটা ম্যাগনেটিক এক্সিস সেইখান থেকে থিটার কাউন্টিংটা স্টার্ট করছি আমি, তার মানে এইখানে থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমি স্পেস অ্যাঙ্গেলটাকে বাদ দিয়ে তার শুধু টাইম অ্যাঙ্গেলের ইফেক্টটা কি সেটা আমি দেখতে চাইছি। তাহলে যদি থিটাটা আমি 0 ধরি, এক থিটা ইকুয়াল টু 0, তাহলে বি কত হবে? বি আর সমান আমি কি লিখতে পারি? বি আর সমান আমি লিখতে পারি ম্যাক্সিমাম ভ্যালু বি ম্যাক্স যখন ওমেগা টি ইকুয়াল টু 0। কেন লিখলাম এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ওমেগা টি ইকুয়াল টু 0 তে আইআর এর ভ্যালু কত, এটা ভালো করে খেয়াল করো। ওমেগা টি যদি 0 হয় তাহলে আইআর এর ভ্যালু হচ্ছে আই ম্যাক্স, আর তার করেসপন্ডিং ফ্লাক্স ডেনসিটি কি হবে? বি ম্যাক্স। এটা তোমরা আগের দিন শিখেছো যে কারেন্টটা যখন ম্যাক্সিমাম ভ্যালুতে আছে তখন তার করেসপন্ডিং ফ্লাক্স ডেনসিটিটাও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে ধরো একটা কার্ভ ড্র করি, ধরো বি ডিস্ট্রিবিউশনটা আনছি আমরা আর ফেজের বি ডিস্ট্রিবিউশনটাকে আনছি স্পেস অ্যাঙ্গেলের রেসপেক্টে, এটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেল। তাহলে যখন ওমেগা টিটা 0 তখন ফ্লাক্স ডেনসিটিটা এখানে আছে, এটা হচ্ছে বি ম্যাক্স। এখান থেকে স্টার্ট করবে। এবার যদি ধরো তুমি একটা ওমেগা টি 0 না ধরে তুমি একটা কিছু ভ্যালু ধরো ওমেগা টি সমান তুমি ধরলে π/3, তাহলে কি হবে? তাহলে কি ফ্লাক্স ডেনসিটিটা ওই বি ম্যাক্সই থাকবে? তা তো নয়। তার কারণ তোমরা যখন স্ট্যান্ডিং ওয়েভ পড়েছিলে খেয়াল করে দেখো যে স্ট্যান্ডিং ওয়েভটা কিন্তু এইরকম ভাবে ভ্যারি করছিল, প্রথমে এখানে ছিল, তারপর এখানে, তারপর কমতে কমতে নিচের দিকে আসছিল, আবার উল্টো দিকে চলে গেছিল। এইরকম ভাবে কিন্তু স্ট্যান্ডিং ওয়েভটা ওই ম্যাগনেটিক এক্সিসে ভ্যারি করছিল। এটা আমি আগের দিনের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। তাহলে এইটা হচ্ছে তোমার বি ম্যাক্স। এটা কোন পয়েন্টে পাচ্ছ? যখন কারেন্টটা আছে আই ম্যাক্স। তার কারেন্ট আই ম্যাক্স কখন আছে? যখন ওমেগা টিটা 0। এইটা কখন পাচ্ছ তুমি? এইটা আই ম্যাক্স এর অন্য ভ্যালুর জন্য, অর্থাৎ ধরো ওমেগা টি যখন π/3, ওমেগা টি π/3 মানে কি? cos π/3 যখন যদি গুণ করো আই ম্যাক্স এর সঙ্গে তাহলে কারেন্টটা তো কমে যাবে। cos এর ভ্যালু তো সবসময় 1 এর থেকে কম, তার মানে যেই ওমেগা টিটা তুমি বসিয়ে দেবে এখানে cos π/3 বসিয়ে দেবে, তার মানে কি টোটাল কারেন্টটা তো কমে যাবে। কারেন্ট কমে গেলে ফ্লাক্সও কমে যাবে, অটোমেটিক্যালি ফ্লাক্সের যেটা পিক ভ্যালু সেটা কিন্তু কম পাবে তুমি। তাহলে এই যে বি ম্যাক্সটা তুমি পাচ্ছ এটা কখন পাচ্ছ? ইন কেস অফ আই ম্যাক্স, মানে ওমেগা টি যখন 0 সেই সময় পাচ্ছ। এটা হচ্ছে ওমেগা টি ইকুয়াল টু 0 তে পাচ্ছ। এবার ধরো ওমেগা টি সমান তুমি ধরলে π/3, তাহলে তুমি তখন এখানে কত পাবে? এখানে পাবে বি ম্যাক্স cos ওমেগা টি। এটা কখন পাবে? ধরা যাক 1 ওমেগা ইকুয়াল টু π/3। এইভাবে যদি তুমি আস্তে আস্তে বাড়াতে থাকো, ধরো ওমেগা টিটা তুমি π/2 করে, তাহলে 90 ডিগ্রি করে, তখন কি পাবে? তার মানে cos 90 to 0, তার মানে তুমি কোনো ফ্লাক্স ডেনসিটি পাবে, তার মানে তখন এইখানে চলে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে ওমেগা টি ইকুয়াল টু 0 তে তুমি ফ্লাক্স ডেনসিটি এখানে পাবে। তারপরে যত তুমি অ্যাঙ্গেলটা আস্তে আস্তে π/2 এর দিকে নিয়ে যাবে ততই এটা ডাউন হতে থাকবে, তার মানে ফ্লাক্স ডেনসিটি কমবে। তাহলে ফ্লাক্স ডেনসিটিটা পালসেটিং সেটা বুঝতে পারছো তো, যে পিক ভ্যালু ছিল তারপর আস্তে আস্তে কমে গেল, এরপর π/2 পেরিয়ে যাওয়া মানেটা কি? π/2 পেরিয়ে যায়, এটা ধরো cos ওয়েভ, তার মানে π/2 হচ্ছে এই অ্যাঙ্গেল, π/2 পেরিয়ে যাওয়া মানে নেগেটিভ হাফ সাইকেল ঢুকে গেলে তুমি, তার মানে তখন এবার ও নিচের দিকে যেতে থাকবে।
তাহলে এইভাবে দেখো ভার্টিক্যালি ভ্যারি করছে, মানে ওমেগা টিটাকে যখন তুমি চেঞ্জ করছো তখন ফ্লাক্স ডেনসিটিটা ভার্টিক্যালি ভ্যারি করছে। এইবার যদি তুমি স্পেস অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করতে থাকো, অর্থাৎ ধরো তুমি তো এতক্ষণ এই এক্সিসের উপরেই দাঁড়িয়েছিলে, এই এক্সিসের উপর দাঁড়িয়ে তুমি শুধু টাইমটাকে ভ্যারি করছিলে, স্পেসটাকে তুমি ফিক্সড রেখেছিলে। এখন তুমি যদি বলো যে না আমি এই এক্সিসে দাঁড়াবো না, আমি এইখানে দাঁড়াবো, তার মানে কি তুমি একটা সার্টেন স্পেস অ্যাঙ্গেলে গিয়ে তুমি দাঁড়াতে চাইছো, দিয়ে তুমি ফ্লাক্সের ভ্যারিয়েশনটা দেখতে চাইছো, তাহলে কি দেখবে তুমি? নিশ্চয়ই বুঝতে পারলে। এই জায়গাটা আমি রিপিট করছি একবার, দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করছিলাম তার মানে তখন পর্যন্ত কিন্তু আমরা থিটাটাকে শূন্য রেখেছিলাম, তার মানে আমি দাঁড়িয়েছিলাম কোথায়? এই ম্যাগনেটিক এক্সিসটার উপরে, আর ফেজের যে ম্যাগনেটিক এক্সিস তার উপরে দাঁড়িয়েছিলাম। এবার সেখানে আমি কি ভ্যারি করছিলাম? শুধু টাইম অ্যাঙ্গেলটা ভ্যারি করছিলাম। তার মানে যদি ওমেগা টিটাকে জিরো করি আমি, তাহলে সেই সময়ে ও ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি শো করছিল। তারপর ওমেগা টিটাকে যত পাই বাই 3 করলাম, একটু কমে গেল, পাই বাই 2 করলাম, জিরো হয়ে গেল, আরো যদি বাড়াই তাহলে নেগেটিভ হাফ সাইকেলে চলে যাবে, মানে পাই বাই 2 এর পরে যদি চলে যায় তাহলে কারেন্টটাই তো নেগেটিভ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ফ্লাক্স ডেনসিটিটাও নেগেটিভ হয়ে যাবে। তার মানে ফ্লাক্সের যে ভ্যারিয়েশনটা ওমেগা টির সঙ্গে হচ্ছিল সেটা ভার্টিক্যালি হচ্ছিল, এই জন্যই তো ওটা পালসেটিভ। এইবারে আমি কি করছি, আমি টাইম ভ্যারিং এর পাশাপাশি স্পেসটাকেও ভ্যারি করতে চাইছি, দিয়ে দেখতে চাইছি যে সেখানে কি হয়, সেখানে ভ্যারিয়েশনটা কেমন হয়। অর্থাৎ আমি এখন আর এই ম্যাগনেটিক এক্সিসে দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গাতে, মানে একটা পার্টিকুলার থিটাতে দাঁড়িয়ে আছি, সেইখানে দেখতে চাইছি যে ফ্লাক্স ডেনসিটিটা কিভাবে ভ্যারি করছে। তোমরা আগের দিন শিখেছো যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনটা স্পেস অ্যাঙ্গেলের সঙ্গে এরকম কোসাইন একটা ওয়েভ তৈরি করে, এরকম একটা ওয়েভ তৈরি করে, এটা আমি আগের দিন পড়েইছি। তাহলে যদি তুমি ওমেগা টি ইকুয়াল টু 0 তে দাঁড়িয়ে তুমি স্পেস অ্যাঙ্গেলটাকে ভ্যারি করাও, তাহলে তুমি এরকম ওয়েভ পাবে। ধরো তুমি দাঁড়িয়ে আছো এই জায়গাটা, থিটার একটা নির্দিষ্ট ভ্যালুতে তুমি দাঁড়িয়ে আছো, তার মানে তুমি কোন ভোল্টেজটা এখানে, কোন ফ্লাক্সটা তুমি এখানে দেখতে পাবে? ওমেগা টি ইকুয়াল টু 0 তে এই ফ্লাক্সটা। এটা কিন্তু দেখতে পাবে না, এটা কোথায় দেখতে পেয়েছিলে? এটা এখানে দেখতে পেয়েছিলে। এখানে কোনটা দেখতে পাবে? এখানে এইটা দেখতে পাবে। তার মানে এটা কি? এটা তার মানে হচ্ছে বি ম্যাক্স কস থিটা। কস গুণ করছো মানে এটা কমে গেল, বুঝতে পারছো? তার মানে স্পেস অ্যাঙ্গেলটা যেই তুমি থিটা তে এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গে একটা কস কম্পোনেন্ট কিন্তু গুণ হয়ে গেল। এইবার যদি তুমি বলো যে না আমি এইখানে দাঁড়িয়ে ফ্লাক্সটাকে দেখতে চাইছি অ্যাট ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3, তাহলে ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3 তে তোমার এইখানে ফ্লাক্স কত ছিল? সেটা তো এখানে ছিল। এই যে দেখো ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3 তে ফ্লাক্সটা ছিল এরকম জায়গায়, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে ছিল। তার মানে এটা কি হবে? তুমি যদি এবার স্পেস ভ্যারি করো, তার মানে এটা এইরকম ভাবে কোসাইন ওয়েভ তৈরি করবে, এইরকম একটা কোসাইন, মানে এর থেকে নিচে কোসাইন ওয়েভ একটা তৈরি করবে। তার মানে এই জায়গাটাতে তুমি দেখো থিটাতে দাঁড়িয়ে আছো এইখানে তুমি কি দেখতে পাবে? এখানে যদি তুমি ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3 করো, তাহলে তুমি এই ফ্লাক্সটা দেখতে পাবে, এটা কিন্তু দেখতে পাবে না। তাহলে এই যে ফ্লাক্সটা পাবে তুমি, এটাকে কি বলতে পারো? এখানে এই ওয়েভটার ইকুয়েশন কি? এই ওয়েভটার ইকুয়েশন হচ্ছে বি ম্যাক্স কস ওমেগা টি, তাহলে তার সঙ্গে একটা কস থিটা গুণ হবে, তাহলে এর ইকুয়েশনটা হবে বি ম্যাক্স কস ওমেগা টি কস থিটা। তাহলে বুঝতেই পারছো যে এইটা হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশন। তার মানে এর দেখা যাচ্ছে যে ফ্লাক্স ডেনসিটি যেটা, সেটা একই সঙ্গে টাইমের সঙ্গেও ভ্যারি করছে, আবার স্পেসের সঙ্গেও ভ্যারি করছে। তুমি বলবে যে কই এখানে তো সেটা নেই, এখানে ওমেগা টিটা তো দেখতে পাচ্ছি না। আসলে এখানে ওমেগা টিটা আছে। এখানে কি করেছিলাম? ওমেগা টিটা তো শূন্য ধরেছিলাম, তাহলে cos 0 মানে 1, তার মানে এই 1টা এখানে লুকিয়ে আছে ভেতর, যেটা তুমি বুঝতে পারছো না, মানে cos ওমেগা টি এর মধ্যেও রয়েছে, কিন্তু cos ওমেগা টিটা যেহেতু 1 সেই জন্য এটা বুঝতে পারা যাচ্ছে। তাহলে এই পুরো পিকচারটা থেকে আমি কি পেলাম? এই পুরো পিকচারটা থেকে আমি যেটা জানতে পারলাম যে পার্টিকুলার কোন একটা ফেজের যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন, সেটার যে ইকুয়েশন সেটা কিন্তু এইটা। তার মানে আর ফেজের ক্ষেত্রে এটা হবে, ওয়াই ফেজে যদি যাও তাহলে 120 ডিগ্রি করে ডিসপ্লেসড হয়ে যাবে, ব্যাপারটা এরকম ভাবে চেঞ্জ হবে। তাহলে এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে কেন cos থিটাটা গুণ হচ্ছে, কেন cos ওমেগা টিটা গুণ হচ্ছে। আমি এইটা তোমাদের বোঝার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা ভালো করে শুনে নাও। এই জায়গাটাই হচ্ছে সবথেকে হার্ড এই পোর্শন। আমি যেটা বলতে চাইছি যে ধরো তুমি শুধু আর ফেজটাকে কনসিডার করো। আর ফেজে কি হয়েছে? আর ফেজে ম্যাগনেটিক এক্সিসটা হচ্ছে এইটা, আমি সেইখানে থিটাটাকে শূন্য ধরেছি, মানে এইখান থেকে আমার স্পেস অ্যাঙ্গেলটা কাউন্টিং শুরু হয়েছে। আমি যদি এইদিকে যাই তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে থিটাটা পজিটিভ, যদি ক্লকওয়াইজে আসি তাহলে থিটাটা নেগেটিভ। ওকে, এখন এই জায়গাতে দাঁড়িয়ে আমি দেখতে চাইছি যে এখানে যে কারেন্টটা ফ্লো করছে, এখানে কারেন্ট কি ফ্লো করছে? এখানে তো ধরো আমি এখান থেকে সাপ্লাই কানেক্ট করেছি, এইভাবে আর ফেজ কানেক্ট করেছি,
তাহলে এখানে কারেন্টটা এইভাবে ঢুকছে, তাহলে কারেন্টটা যদি ঢোকে আর ফেজে, তার মানে এই যে আই আর কারেন্টটা ঢুকছে, তার জন্য তো এখানে একটা ফ্লাক্স ডেনসিটি তৈরি হবে, ফ্লাক্স ডিস্ট্রিবিউশন তৈরি হবে। সেই ফ্লাক্স ডেনসিটির ইকুয়েশনটা আমি বার করতে চাইছি। তাহলে এখানে দাঁড়িয়ে আমি ফ্লাক্সটাকে কিভাবে চেঞ্জ হতে দেখবো? আমি এটাকে টাইমের সাপেক্ষে চেঞ্জ হতে দেখবো। অর্থাৎ ওমেগা টিটা যখন শূন্য, সেই সময় কারেন্ট কত? ওমেগা টি যখন শূন্য, তুমি তো কস ওয়েভটা ধরেছো, তো আমরা ধরো এই পোর্শনটা নেই, কস ওয়েভটা শূন্য, কস ওয়েভ ধরেছো মানে তুমি এইখান থেকে স্টার্ট করেছো। তাহলে এখানে কারেন্ট কত ছিল? এখানে কারেন্ট ছিল আই ম্যাক্স। ওমেগা টি ইকুয়াল টু 0 তে কারেন্ট ছিল আই ম্যাক্স। তার মানে এখানে দাঁড়িয়ে তুমি এই সময় ফ্লাক্স ডেনসিটিটাকে কি দেখবে? বি ম্যাক্স দেখবে। এবার যদি তুমি ওমেগা টিটাকে পাই বাই 3 করো, তাহলে কি করবে? পাই বাই 3 হয়ে গেল মানে কি? তখন ফ্লাক্স ডেনসিটিটা কমে যাবে, মানে তখন আর কস পাই বাই 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে যখনই তুমি দেখো এই যে পাই বাই 3 মানে এই অ্যাঙ্গেলটা, এখানে তো টাইম অ্যাঙ্গেল চেঞ্জ করছো, পাই বাই 3 যেই চলে এলে, তার মানে কি কারেন্টের ভ্যালু তো কমে গেছে, কারেন্টটা তো আর আই ম্যাক্সে নেই, কারেন্টটা তো এখানে চলে এসেছে। তাহলে এখানে কারেন্টটা হচ্ছে আই ম্যাক্স কস পাই বাই 3। তাহলে cos পাই বাই 3 গুণ করে তুমি বাড়িয়ে দিলে না কমিয়ে দিলে? আসলে কমিয়ে দিলে, কারণ cos-এর ভ্যালু তো সবসময় 1 এর থেকে লো। তাহলে এই যে দেখো পাই বাই 3 তে কারেন্টের ম্যাগনিটিউডটা কমে গেল, অটোমেটিক্যালি এখানে ফ্লাক্সটাও তো কমে যাবে। ফ্লাক্সটা কমে কত হবে? সেটাও বি ম্যাক্স থেকে নেমে এসে বি ম্যাক্স cos থিটা হবে। তার মানে বুঝতে পারছো তো যে বি ম্যাক্স এইখানে ছিল, বি ম্যাক্স cos থিটা কিন্তু এইটা। তার মানে দিস ইজ বি ম্যাক্স cos থিটা বা cos পাই বাই 3, যেটাই বলবে তুমি। তার মানে বোঝা যাচ্ছে যে ওমেগা টিটাকে যত চেঞ্জ করছি আমি, ততই ফ্লাক্স ডেনসিটি ওয়েভটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে তার পিক ভ্যালুটা পাল্টে যাচ্ছে ভার্টিক্যালি। এইভাবে যদি ওমেগা টিটাকে তুমি পাই বাই 2 করো, তাহলে এটা আস্তে আস্তে কমে এখানে চলে আসবে। এরপরে যদি ওমেগা টিটাকে তুমি পাই বাই 2 ছাড়িয়ে, এইটা হচ্ছে পাই বাই 2, এটা ছাড়িয়ে চলে যাও, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে ঢুকে যাবে, কারেন্টটা নেগেটিভ হয়ে যাবে, অটোমেটিক্যালি ফ্লাক্সটাও কোনো নেগেটিভ দিকে চলে যাবে। তার মানে এই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি টাইমটাকে ভ্যারি করছো এবং দেখতে পাচ্ছ যে ফ্লাক্সটা এরকম পালসেট করছে। মানে এইখানে যদি দাঁড়িয়ে থাকো তুমি, ফ্লাক্সটাকে এইভাবে তুমি পালসেট করতে দেখবে। তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়েছে। এখন আমি কিন্তু এখানে দাঁড়াতে চাইছি না, আমি দাঁড়াতে চাইছি এই জায়গায়, অর্থাৎ আমি স্পেসে গিয়ে দাঁড়াতে চাইছি, মানে একটা স্পেস অ্যাঙ্গেল শিফট করে আমি একটা পার্টিকুলার ভ্যালু অফ থিটাতে গিয়ে দাঁড়াতে চাইছি, মানে এখানে দাঁড়াতে চাইছি। তাহলে এখানে যখন ছিলাম আমি, ওমেগা টিটা যখন শূন্য ছিল, তখন আমার ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন কার্ভটা ছিল এরকম, কোসাইন কার্ভ। এটা আমি আগের দিন পড়িয়েছি তোমাকে। এবং যখন ওমেগা টিটা পাই বাই 3 করলাম, তখন কার্ভটা এখানে চলে এলো। অটোমেটিক্যালি আমার কিন্তু দেখো ফ্লাক্স যে থিটাতে দাঁড়িয়ে আমি আগে যে ফ্লাক্সটা দেখছিলাম ওমেগা টি ইকুয়াল টু 0 তে যখন ফ্লাক্সটা দেখছিলাম, তখন এখানে পাচ্ছিলাম। এখন ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3 তে এখানে পাবো। তার মানে বোঝা যাচ্ছে যে একটা কস কম্পোনেন্ট কিন্তু স্পেস অ্যাঙ্গেলের সাপেক্ষে আবার গুণ হচ্ছে। অলরেডি আগে একটা টাইম অ্যাঙ্গেলের কস কম্পোনেন্ট গুণ হয়েছিল, আবার স্পেস অ্যাঙ্গেলের সাপেক্ষে আরেকটা কস কম্পোনেন্ট গুণ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনটা শুধু টাইম অ্যাঙ্গেলের সাপেক্ষে চেঞ্জ হয় না, স্পেসের সাপেক্ষেও চেঞ্জ হয়। তার মানে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু এখানকার ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন পাবে না, তুমি এখানকার ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনটাকেই পাবে। তাহলে আমার আলটিমেটলি এই আলোচনা থেকে বেরিয়ে এলো কি? বেরিয়ে এলো এটাই যে আর ফেজের যে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন, তার যে জেনারেলাইজড ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে বি আর ইকুয়াল টু বি ম্যাক্স কস ওমেগা টি কস থিটা। এইটা হচ্ছে আমার জেনারেলাইজড ইকুয়েশন। তাহলে সেই জায়গাটা আমি একটু লিখছি যে বি আর সমান বি ম্যাক্স। দেখো এই বিটা যখন এখানে লিখছি তখন টাইম ভ্যারিং বলে আমি এটাকে ছোট হাতে লিখছি, কিন্তু বি ম্যাক্স এটা তো একটা পার্টিকুলার ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু, পিক ভ্যালু, সেই জন্য এটাকে বড় হাতে লিখছি। তাহলে cos ওমেগা টি cos থিটা, এটা হচ্ছে আর ফেজের একটা জেনারেলাইজড ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। তাহলে বি ওয়াই এর ক্ষেত্রে কি হবে? বি ওয়াই এর ক্ষেত্রে হবে বি ম্যাক্স cos ওমেগা টি মাইনাস 120 cos থিটা মাইনাস 120, এবং বি যেটা সেটাও ওই একই রকম ভাবে হবে, শুধু প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, থিটা প্লাস 120 ডিগ্রি। তাহলে এই তিনটে হচ্ছে তোমার ওই পালসেটিং ওয়েভ যেটা তুমি পাবে তার ইকুয়েশন, পালসেটিং ফ্লাক্স ডেনসিটি ওয়েভ তার ইকুয়েশন। এখন আমাকে কি করতে হবে? আমাকে তো এই আলাদা আলাদা ভাবে এদিকে নিলে চলবে না, আমাকে এদিকে অ্যাডাপ্ট করতে হবে, রেজাল্ট্যান্টটা বার করতে হবে। তাহলে এদের তিনজনকে যোগ করতে হবে। তাহলে এই তিনটেকে যোগ করে আমি যদি একটা রেজাল্ট্যান্ট বার করি, তাহলে সেই বি রেজাল্ট্যান্টটা কি হবে? বি রেজাল্ট্যান্টটা হবে এই তিনজনকে ট্রিগোনোমেট্রিক নিয়মে তোমাকে যোগ করতে হবে, যেটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের। সেই যোগফলটা হচ্ছে এরকম 3 এর 2 বি ম্যাক্স। এই ডেরিভেশনটা তোমরা বাড়িতে একটু ট্রাই করবে,
থিটা মাইনাস ওমেগা। এইটা হচ্ছে তোমার তিনটে ফেজের রেজাল্ট্যান্ট ফ্লাক্সের ইকুয়েশন। এখন এই রেজাল্ট্যান্ট ফ্লাক্সটাকে যদি আমরা স্পেস অ্যাঙ্গেলের সাপেক্ষে আঁকি, থিটাটা হচ্ছে স্পেস অ্যাঙ্গেল, আমি রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটাকে আনতে চাইছি, তাহলে কেমন হবে সেটা? 3/2 বি ম্যাক্স মানে ধরো এরকম একটা পিক ভ্যালু, এটা একটা আমি বললাম 3/2 বি ম্যাক্স। তাহলে এখন যদি তুমি ধরো ওমেগা টিটাকে 0 ধরলে, তাহলে কি ইকুয়েশনটা কেমন দাঁড়াবে? 3/2 বি ম্যাক্স কস থিটা, তার মানে কোসাইন কার্ভ এরকম। এইবার যদি এটা 0 না ধরে তুমি π/3 ধরো, তাহলে কি হবে? এটা তো ল্যাগ করে যাবে, তার মানে π/3 তো ল্যাগ করছে, তার মানে তখন কার্ভটা শুরু হবে কোনখান থেকে? এইখান থেকে শুরু হবে। তখন দেখা যাবে যে π/3 মানে ধরো এরকম একটা অ্যাঙ্গেল, এই টোটালটা তো π/2 এত দূর অবধি, তাহলে π/3 মানে আমি এরকম ধরলাম, তার মানে তখন কার্ভটা এইখান থেকে স্টার্ট করবে, এইখান থেকে স্টার্ট করে এরকম একটা কার্ভ হবে। তার মানে সেম কার্ভই কিছু সরে সরে যাচ্ছে। আবার যদি তুমি আরেকটু দূরে অন্য একটা অ্যাঙ্গেল নাও, এখানে ধরো 2π/3 নিয়ে, তখন দেখবে কার্ভটা এখানে চলে এসছে, এখানে চলে এসছে। তার মানে বুঝতে পারছো যে কার্ভটা কিন্তু আস্তে আস্তে এরকম রাইট ওয়ার্ড ডিরেকশনে শিফট করছে, মানে ক্রমশ ডান দিকে সরে যাচ্ছে। তাহলে এই যে মুভ করছে, এটা কিসে মুভ করছে? স্পেসে মুভ করছে। এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডেনসিটি ওয়েভ, এরকম স্পেসে মুভ করছে, তার মানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, তবেই তো সেটা স্পেসে ঘুরছে। এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো, যে এখানে ওমেগা টিটা যখন 0 ধরেছিলাম তখন কার্ভটা এখানে ছিল, ওমেগা টিটা যখন π/3 ধরলাম তখন কার্ভটা এখানে চলে এলো, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/3, দিস অ্যাঙ্গেল ইজ π/3, মানে π/3 শিফট করে গেল। এটা যদি প্লাস থাকতো তাহলে এইদিকে শিফট করতো, মানে তুমি যদি এখানে এইটা ফেজ সিকোয়েন্সটা উল্টো নিতে, অর্থাৎ বি ওয়াইটাকে তুমি করতে প্লাস আর বিটাকে করতে মাইনাস, তার মানে তখন ফেজ সিকোয়েন্সটা পাল্টে যেত, তখন দেখা যেত ইকুয়েশনে এখানে প্লাস চলে এসছে, তখন কার্ভটা এইদিকে শিফট করতো। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ফেজ সিকোয়েন্স পাল্টে দিলে অটোমেটিক্যালি এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে যাওয়ার ডিরেকশন, সেই ডিরেকশনটা বদলে যাবে। এটা এখন এইদিকে যাচ্ছে, তখন এটা উল্টো দিকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড কিভাবে মুভ করছে। এটাই হচ্ছে প্রোডাকশন অফ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই জায়গাটা পর্যন্ত আমরা আগের দিন ডিসকাস করেছিলাম। আমি আজকে যেটা সামান্য অ্যাড করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে মুভ করছে, এই মুভমেন্টের স্পিডটা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা বইগুলোতে ঠিকঠাক লেখা থাকে না। বইয়ে লেখা থাকে সিনক্রোনাস স্পিডে মুভ করছে। এই সিনক্রোনাস স্পিড কথাটার মানেটা কি? এই জায়গাটা আমি একটু আসতে চাইছি। ধরা যাক আমরা কারেন্টটাকে আঁকার চেষ্টা করি। আমরা কারেন্টের ইকুয়েশনটা লিখেছিলাম, ভালো করে খেয়াল করে দেখো। ধরো আর ফেজের কারেন্ট IR, I max cos ওমেগা টি, অর্থাৎ এই ইকুয়েশন অনুযায়ী আমরা যদি কার্ভটা আঁকি, এটা ওমেগা টি, এটা IR, তাহলে কার্ভটা শুরু হবে ম্যাক্সিমাম থেকে, যেহেতু কোসাইন ওয়েভ, এরকম কার্ভ হবে। এই পয়েন্টটা হলো π/2। এখন এর করেসপন্ডিং তিনটে ফেজের কারেন্টই আমরা আঁকতে পারি, সেটা আঁকছি না, জাস্ট একটা কারেন্ট কি, বাকিগুলো তোমরা বুঝতে পারবে, কারণ IY যেটা সেটা এর থেকে 120 ডিগ্রি শিফটিং এ থাকবে। আর রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন যেটা আমরা এঁকেছি স্পেস অ্যাঙ্গেলের সাপেক্ষে, এটা কিন্তু টাইম অ্যাঙ্গেল, খেয়াল করে রাখো, আমি এখানে লিখে দিচ্ছি টাইম। আর ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন যেটা, সেটা কিন্তু স্পেস অ্যাঙ্গেল। ধরো রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন, সেটাও কিন্তু একটা কোসাইন ওয়েভ ছিল, খেয়াল করে দেখো, এবং তার কার্ভটা ছিল এরকম। কারণ ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম সেটা হলো 3/2 বি ম্যাক্স cos থিটা মাইনাস ওমেগা টি। তাহলে ওমেগা টিটা যদি 0 হয় তাহলে 3/2 বি ম্যাক্স cos থিটা, তার মানে দ্যাট ইজ এ কোসাইন ওয়েভ। এখন এই যে কার্ভটা এঁকেছি, এখানে আমরা ওমেগা টিটাকে 0 ধরে নিয়েছি, অর্থাৎ কার্ভটা এখান থেকে স্টার্ট করেছে। এবারে যদি আমি আরেকটা কার্ভ আঁকি, এক ওমেগা টি ইকুয়াল টু 3, ওমেগা টি ইকুয়াল টু π/3,
ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3 মানে পাই বাই 3 এর থেকে একটু কম, তার মানে ধরো এরকম একটা জায়গা, এটা আমি ধরলাম পাই বাই 3। তার মানে এই যে এখানকার এই কারেন্টের জন্য ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশন কি হবে, আইআর এর কারেন্টটা যখন এরকম জায়গায় থাকবে তখন ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে সেইটা আমি দেখাতে চাইছি। তাহলে এইখানে ওমেগা টিটা 0 ছিল, এটাকে আমি ধরলাম IR1, আর এখানে আমি কারেন্টটাকে ধরলাম IR2। ঠিক একইভাবে IY1 IY2 এগুলো আঁকা যায়, সেগুলো আমি এঁকে দেখাচ্ছি না, ওগুলো তোমরা করে নিতে পারো। তাহলে ফ্লাক্স ডেনসিটি ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা আমরা এঁকেছি এখানে, এইটা হচ্ছে বি রেজাল্ট্যান্ট 1, অর্থাৎ দ্যাট ইজ পার্টেনিং টু ওমেগা টি ইকুয়াল টু 0, মানে এই কারেন্টটার জন্য। এবার আমরা আঁকতে চাইছি IR2 এর জন্য, অর্থাৎ যখন ওমেগা টিটা পাই বাই 3 এর সঙ্গে সমান তখন বি রেজাল্ট্যান্ট 2টা কি হয় সেইটা দেখার জন্য। তাহলে সেটা নিশ্চয়ই পাই বাই 3 অ্যাঙ্গেলে শিফট করব, অর্থাৎ সেটাকে যদি আমি আঁকি তাহলে পাই বাই 3, এটা ধরো পাই বাই 3, এটা কিন্তু স্পেস অ্যাঙ্গেলে শিফটিং হচ্ছে। খেয়াল করে দেখো এখানে যে টাইম অ্যাঙ্গেলে শিফটিং হয়েছিল, এখানে ওই ইকুয়াল স্পেস অ্যাঙ্গেলে শিফটিং হয়ে এই কার্ভটা চলে যাবে। মানে শিফটিংটা টাইম অ্যাঙ্গেলেরই, কিন্তু স্পেস এক্সিসের উপর হচ্ছে, সেটা আমি বলতে চাইছি। এই পাই বাই 3টা কিন্তু টাইম অ্যাঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটাই আমরা এখানে চুজ করেছি। অর্থাৎ এই ইকুয়েশনে যদি আমরা পাই বাই 3টা এই ওমেগা টি জায়গায় বসিয়ে দিই, তাহলে এটা ধরো বি রেজাল্ট্যান্ট ইকুয়েশন, তাহলে বি রেজাল্ট্যান্ট 1 এর ইকুয়েশন কি হবে সেটা আমি এখানে লিখে ফেলি। বি রেজাল্ট্যান্ট 1 সেটা হচ্ছে 3/2 বি ম্যাক্স cos থিটা। কেন? যে কারণ সেই সময় ওমেগা টিটা 0 ছিল। আবার বি রেজাল্ট্যান্ট 2 যেটা, সেটার ইকুয়েশন কি? 3/2 বি ম্যাক্স cos থিটা মাইনাস পাই বাই 3, অর্থাৎ ওই ওমেগা টি জায়গায় পাই বাই 3টা আমি বসালাম, ওমেগা টি ইকুয়াল টু পাই বাই 3। তাহলে এই কার্ভটাই আমরা এখানে এঁকেছি, অর্থাৎ এটা পাই বাই 3 অ্যাঙ্গেলে শিফট করে গেছে। এরকম ভাবে যদি আমি আরো অন্যান্য অ্যাঙ্গেল বসাই, ধরো আমি এখানে পাই বাই 2 বসালাম, কারেন্টটা যখন পাই বাই 2, তার মানে এখানেও সেটা পাই বাই 2 বসাতে হবে, তার মানে এটা বি রেজাল্ট্যান্ট আরো শিফট করে যাবে। এইরকম ভাবে আমি বিভিন্ন টাইম অ্যাঙ্গেল বসিয়ে আমি এটাকে শিফট করাতে পারি। তাহলে এই টোটাল জিনিসটা থেকে তুমি কি দেখতে পেলে যেটা, যে কারেন্টটা এখানে তুমি যতটা সরিয়েছো, যতটা অ্যাঙ্গেল তুমি শিফট করিয়েছো, এখানে রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটাও কিন্তু ঠিক একই ততটা অ্যাঙ্গেলই শিফট করছে, মানে দুজনের শিফটিং এর রেটটা কিন্তু সেম। তার মানে এখানে ইলেকট্রিক্যাল সাইকেলের ক্ষেত্রে যে স্পিডটা তুমি পাবে বা যে স্পিডটাতে এটা শিফট করছে, এই রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডিস্ট্রিবিউশনটাও কিন্তু একই স্পিডে শিফট করছে। অর্থাৎ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড এবং ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের যে স্পিড, এই দুটো স্পিড কিন্তু সমান। বোঝাতে পারলাম কিনা দেখো, এটা আমি আবার রিপিট করছি। আমি বলতে চাইছি যে কারেন্টের ক্ষেত্রে যত ডিগ্রি শিফটিংটা হচ্ছে এখানে টাইম অ্যাঙ্গেলে, ঠিক একই রকম অ্যাঙ্গেলের শিফটিং কিন্তু এখানেও হচ্ছে এই রেজাল্ট্যান্ট ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, মানে এটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যে অ্যাঙ্গেলে একটা কারেন্ট একটা পার্টিকুলার ফেজে শিফট করে যাচ্ছে, একটা ফেজে শিফট করছে মানে সব ফেজেই শিফট করছে ইকুয়ালি একই স্পিডে, এখানে কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটাও, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটাও কিন্তু একই অ্যাঙ্গেলে শিফট করে যাচ্ছে। তার মানে দুজনের স্পিডটা সেম। এই যে সেম স্পিড, এইটা কি আমরা বলে থাকি সিনক্রোনাস স্পিড। তাহলে সিনক্রোনাস কথাটার অর্থ হচ্ছে সেম। তাহলে সেম মানে কে কার সঙ্গে সেম, তার মানে রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড যেটা বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা, তার যে স্পিড সেইটা ইলেকট্রিক্যাল সাপ্লাই কারেন্ট বা সাপ্লাই ভোল্টেজের যে স্পিড তার সঙ্গে সেম, এইটা আমি বলতে চাইছি। তাহলে এরা পরস্পর, এই যে দুটো সমান স্পিড, এই দুটোকে একে অপরের সাপেক্ষে আমি সিনক্রোনাস বলতে পারি। তাহলে যদি ইলেকট্রিক্যাল সাইকেল যেটা, ইলেকট্রিক্যাল মানে সাপ্লাই যে ফ্রিকোয়েন্সিতে আমি দিয়েছি, সেই যে সাপ্লাইটা বিভিন্ন কারেন্টগুলোকে আমি সাপ্লাই করেছি, সেখানে যে স্পিডটা আমি পেয়েছিলাম, সেই স্পিডটা অবশ্যই ওই অল্টারনেটর থেকে এসেছে, যে অল্টারনেটর ওটাকে ওই সাপ্লাইটাকে তৈরি করেছে, সেখানে যে স্পিডটা আমি অ্যাচিভ করেছিলাম, সেই একই স্পিড আমি ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও পাচ্ছি। তাহলে ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড আর এই সাপ্লাইটা যেখান থেকে এসছে তার যে স্পিড, এই দুটো কিন্তু সমান। সেই জন্য আমরা এটাকে বলতে চাইছি সিনক্রোনাস স্পিড। তাহলে সিনক্রোনাস কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো, সিনক্রোনাস মানে সেম, কে কার সঙ্গে সেম, ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা সাপ্লাইয়ের স্পিডের সঙ্গে সেম। তাহলে এখন আমাদের যেটা বার করতে হবে যে ইন্ডাকশন মোটরের এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, যেটাকে আমি সিনক্রোনাস স্পিড বললাম, এর ম্যাগনিটিউডটা কি, এর ভ্যালুটা কি। সিনক্রোনাস স্পিড তো বোঝা গেল, কিন্তু এর ম্যাগনিটিউডটা কি হবে সেই জায়গাটাতে আমি একটু আসতে চাইছি।
তাহলে ধরো কতটা স্পিড আমি পেলাম, এখানে আমি দেখতে পেলাম যে এখানে ওমেগা টি অ্যাঙ্গেল যদি আমি শিফট করি, সে π/3 হোক কি যে কোনো অ্যাঙ্গেলই হোক, ওমেগা টি অ্যাঙ্গেল যদি আমি শিফট করি, এখানেও ঠিক একই ইকুয়াল ওমেগা টি অ্যাঙ্গেল আমি শিফট করলাম। তার মানে আমি অ্যাঙ্গেল যেটা শিফট করলাম সেটা ওমেগা টি, এবং শিফটিং করতে যদি আমার টাইম লাগে টি সেকেন্ড, তাহলে অ্যাকচুয়ালি যে স্পিডটা আমি পেয়েছি সেটা হচ্ছে ওমেগা, ওমেগা ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সিনক্রোনাস স্পিড ভ্যালু কত, সিনক্রোনাস স্পিডের ভ্যালু হচ্ছে এটাই, ns মানে সিনক্রোনাস স্পিড, সেটার ভ্যালু হচ্ছে ওমেগা ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড। ইলেকট্রিক্যাল কথাটা কেন লিখলাম, কারণ এখানে যত অ্যাঙ্গেল আমরা কনসিডার করেছি সবই কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, এই জায়গাটা মনে রাখো। তাহলে ইলেকট্রিক্যাল রেডিয়ান পার সেকেন্ড, এবং তোমরা জানো যে ইলেকট্রিক্যাল রেডিয়ানের সঙ্গে বা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের সঙ্গে মেকানিক্যাল অ্যাঙ্গেলের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল ইকুয়াল টু মেকানিক্যাল অ্যাঙ্গেল ইন্টু p/2। এই সম্পর্কটা কিভাবে আসছে আমি তোমাদের দেখাবো, এখন আপাতত মনে রাখো। তাহলে এখান থেকে আমি যদি মেকানিক্যাল অ্যাঙ্গেলটা বার করি, তাহলে এটা লিখতে পারি 2/p ইন্টু থিটা ইলেকট্রিক্যাল। তাহলে আমরা যদি এখানে এই ওমেগাটাকে 2/p দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা ইলেকট্রিক্যাল রেডিয়ান না লিখে তখন লিখতে পারি মেকানিক্যাল রেডিয়ান পার সেকেন্ড। এখন মেকানিক্যাল রেডিয়ান তোমরা জানো একটা সাইকেল, ধরো এই যে সাইকেল, বা এখানে আমি একটা সাইকেল আঁকছি, একটা সাইকেল মানে কত ডিগ্রি, 2π রেডিয়ান। তার মানে একটা সাইকেল বলতে বোঝায় 2π রেডিয়ান। তাহলে আমরা লিখতে পারি যে 2π, এই জায়গাটা মুছে দিচ্ছি, এখানে আমরা লিখছি 2π রেডিয়ান, 2π রেডিয়ান ইকুয়াল টু 1 সাইকেল। তাহলে 2π রেডিয়ান পার সেকেন্ড ইকুয়াল টু 1 সাইকেল পার সেকেন্ড। তাহলে এখানে এই যে রেডিয়ান পার সেকেন্ড যেটাকে আমি লিখেছি, তাহলে এখানে আমি 1 রেডিয়ান পার সেকেন্ড সমান কত লিখতে পারি, 1 রেডিয়ান পার সেকেন্ড সমান 1/2π সাইকেল পার সেকেন্ড। এই জিনিসটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে ওমেগা ইন্টু 2/p ইন্টু 1/2π মেকানিক্যাল সাইকেল পার সেকেন্ড। ভালো করে বুঝতে পারলে কিনা? তাহলে এখানে রেডিয়ান পার সেকেন্ডটাকে জাস্ট আমি সাইকেল পার সেকেন্ডে কনভার্ট করছি। তাহলে ওমেগাকে 2π দিয়ে ভাগ করলে কি হয় তুমি জানো, ওমেগাকে 2π দিয়ে ভাগ করলে f হয়, কারণ তোমরা জানো, শিখেছো এটা, যে ওমেগা সমান হচ্ছে 2πf। কিভাবে এটা পেয়েছি সেটাও জানো তোমরা, যে তোমার এখানে এই টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমি ওমেগা টি বলি, ওমেগা টি সমান ধরো 2π, এই এখান থেকে এইটা টাইম পিরিয়ড বলে, তো একটা সাইকেল কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে টাইম পিরিয়ড বলে। তাহলে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, এটা তো একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, 2π রেডিয়ান। তাহলে ওমেগা সমান কত, 2π ইন্টু 1/t, তার মানে 1/t-টাই তো f, 1 টাইম পিরিয়ড মানে ফ্রিকোয়েন্সি, এইভাবে এসছে। তাহলে ওমেগাকে 2π দিয়ে ভাগ করলে তোমরা f-টাকে পাবে, তাহলে f ইন্টু 2π। মেকানিক্যাল সাইকেল বলতে কি বোঝায়, মেকানিক্যাল সাইকেল মানে একটা কমপ্লিট রেভলিউশন, একটা টোটাল রোটেশন। তার মানে মেকানিক্যালি একটা জিনিস একটা পুরো সাইকেল কমপ্লিট করলো, একটা টোটাল ঘুরলো। তাহলে এটাকে আমরা মেকানিক্যাল সাইকেল না লিখে আমরা রোটেশন লিখতে পারি, রোটেশন বা রেভলিউশন বলতে পারি। তাহলে রেভলিউশন পার সেকেন্ড মানে আরপিএস, বুঝতে পারলে কিনা? দেখো, মেকানিক্যাল সাইকেল মানে হচ্ছে একটা কমপ্লিট রোটেশন, তাহলে মেকানিক্যাল সাইকেল পার সেকেন্ড মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, 2f/p রেভলিউশন পার সেকেন্ড। আমরা এটা যদি rpm এ প্রকাশ করো, রেভলিউশন পার মিনিটে প্রকাশ করো, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 120 f/p rpm। এইটাই হচ্ছে সিনক্রোনাস স্পিডের ভ্যালু। এই যে ভ্যালুটা, এই ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডেরিভেশনটা জেনারেলি মানে বইগুলোতে তুমি দেখতে পাবে না, বইগুলোতে জেনারেলি এই জায়গাটা করা থাকে না। সেক্ষেত্রে ছেলেরা কিছুটা মুখস্থ মতো করে যে সিনক্রোনাস স্পিডের ভ্যালু হচ্ছে 120 f/p। কিন্তু কিভাবে এলো, সিনক্রোনাস স্পিডটা কেন বা এলো, সিনক্রোনাস স্পিড মানে কি, এই জায়গাগুলো কিন্তু আজকে আমি পরিষ্কার করেছি তোমাদের কাছে। যে সিনক্রোনাস স্পিড বলতে বোঝায় যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড এবং সাপ্লাই যে ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই যে ইলেকট্রিক্যাল সাইকেলটা আমরা পাঠাচ্ছি তার যে স্পিড, অর্থাৎ সাপ্লাই স্পিড, সাপ্লাই ভোল্টেজের যে স্পিড, সেই স্পিডটার সঙ্গে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, ইন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, এটা সেম।
এখন তুমি প্রশ্ন করতে পারো সাপ্লাই স্পিড বলতে কি মিন করে, এই 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 ফ্রিকোয়েন্সিটা বা এই যে স্পিডটা কে ঠিক করে? নিশ্চয়ই এই এই সাপ্লাইটা যে তৈরি করেছে সেই ঠিক করে। তার মানে অল্টারনেটরের যে স্পিড, অল্টারনেটরের যে নাম্বার অফ পোল আর ইন্ডাকশন মোটরের যে নাম্বার অফ পোল, এই দুটো যদি সেম থাকে তাহলে অল্টারনেটরটা যে স্পিডে ঘুরছে ইন্ডাকশন মোটরও সেই স্পিডেই ঘুরবে। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা দেখো, যে ইন্ডাকশন মোটরটা যে সাপ্লাই দিয়ে চালানো হচ্ছে সেই সাপ্লাইটা তৈরি করেছে কি? নিশ্চয়ই কোনো একটা অল্টারনেটর। তাহলে সেই অল্টারনেটরটা যে স্পিডে ঘুরছে এই সাপ্লাই স্পিডও তো সেটাই। তাহলে দুজনের নাম্বার অফ পোল যদি সেম থাকে, অর্থাৎ অল্টারনেটরটা যদি 2 পোল মেশিন হয়, ইন্ডাকশন মোটরটাও যদি 2 পোল মেশিন হয়, তাহলে অল্টারনেটরটা যে স্পিডে ঘুরছে এই ইন্ডাকশন মোটরটাও সেই স্পিডেই ঘুরতে বাধ্য। এই কারণে সেই স্পিডে ঘুরতে বাধ্য বলবো না, মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে বাধ্য। ইন্ডাকশন মোটরটা তার থেকে কম স্পিডে ঘোরে। ইন্ডাকশন মোটর তো সিনক্রোনাস স্পিডে ঘোরে না, ওটা অ্যাসিনক্রোনাস স্পিডে ঘোরে। কিন্তু ইন্ডাকশন মোটরের যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু ওই সিনক্রোনাস স্পিডে ঘোরে। অর্থাৎ অল্টারনেটরের যে স্পিড এবং রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড ইন্ডাকশন মোটরে এই দুটো কিন্তু সেম। এই জন্যই এটাকে সিনক্রোনাস বলছি। সিনক্রোনাস মানে সেম, এবং সেই সিনক্রোনাস স্পিডের ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে এইটা তোমরা মনে রাখবে ভালো করে, যে ns সমান হচ্ছে 120 f/p rpm। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে আমরা আবার পরে ডেরিভেটিভ, এখান থেকে যে সব অঙ্কগুলো হয় সেগুলো আমি তোমাদের পরে পড়াবো। আপাতত আজকে এই পোর্শনটা আমি পড়ালাম, এই জায়গাটা তোমরা ভালো করে বুঝবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই পোর্শনটা জেনারেলি বইয়ে করা থাকে না। এই জন্য আমি বারবার বলছি যে এই ডেরিভেশনটা ভালো করে লক্ষ্য করো। আমি এর পরের ক্লাসে তোমাদের এই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, মেকানিক্যাল অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, এই বেসিক জায়গাটাতে আমি আবার ফিরে আসবো। তাহলে আজকে যে ক্লাসটা আমরা করলাম এবং এর আগের দিন যে ক্লাসটা করেছি, অর্থাৎ আমাদের ভিডিও নাম্বার 17 এবং ভিডিও নাম্বার 18, এই দুটো ভিডিও কিন্তু একেবারেই স্পেশালাইজ ভিডিও, এবং এটা একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, যারা একটু ডেপথে শিখতে চাইছো, যারা ভিতরে গিয়ে ভিতরে জিনিসটাকে বুঝবার চেষ্টা করছো তাদের জন্য ভিডিও। নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝেছো আশা করি, যারা বোঝোনি তারা আবার এই জিনিসটাকে শুনে বারবার শুনে মনে রাখার চেষ্টা করো। আর যদি দেখো যে একান্তই বুঝতে পারছো না, খুব কঠিন লাগছে, তাহলে আমি বলবো যে তোমরা এই দুটো ভিডিওকে অফ করে তোমরা একদম ওই 15 নম্বরের পরে, 16 নম্বরের পরে তোমরা আবার 19 নম্বর ভিডিও থেকে দেখবে। যারা একদম বুঝতে পারছো না, এই জায়গায় কঠিন লাগছে তাদের কাছে, তারা ওই 16 নম্বর ভিডিওটা দেখবে, তারপরে 19 নম্বরটা দেখবে, তাহলে দেখবে কনফিগারেশনটা ঠিক থাকবে। মাঝে 17 এবং 18 এই দুটো ভিডিও আমি একদম স্পেশালাইজড ভাবে করলাম, যেটাতে একটু ডেপথে ঢুকে আমি জিনিসগুলোকে পড়াবার চেষ্টা করেছি। তাহলে আজকে এটুকুই থাক। এই ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। থ্যাংক ইউ।